সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন কৃষি তথ্য ভান্ডার ইউটিউব চ্যানেল। আমি মোহাম্মদ মোখলেসুর রহমান আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা আমন মৌসুমের উচ্চ ফলনশীল হাইব্রিড ধান সম্পর্কে জানবো সুবর্ণ 4 ধান সম্পর্কে জানবো এই ধানের বৈশিষ্ট্য, জীবনকাল, ফলন কেমন সে সম্পর্কে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। সম্মানিত ভিউয়ার্স, আমরা আমাদের জমির জন্য যে জাতটা নির্বাচন করব, ওই জাতের সর্বপ্রথম জানবো যে জাতের বৈশিষ্ট্যটা কেমন বা জাতটা কী ধরনের, আর জানবো ফলন কেমন। এই দুইটা বিষয় যদি আমরা ভালোভাবে জানতে পারি তাহলে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত জমি এবং এই জমির জন্য ভালো জাত নির্বাচন করা হবে। এজন্য আমরা প্রথমে জানবো সুবর্ণ 4 ধানের বৈশিষ্ট্য কেমন সে সম্পর্কে আমরা প্রথমে একটু জানব। চিকন জাতের আমন হাইব্রিড ধান সুবর্ণ 4, গাছের গড় উচ্চতা 105 সেন্টিমিটার। সম্মানিত ভিউয়ার্স, এবং এই 105 সেন্টিমিটার হওয়ার কারণে কিন্তু ধান ঝরে পড়ে না, ধানটা কিন্তু বাতাস সহনশীল। সম্মানিত ভিউয়ার্স, আমাদের জমিতে আমরা এমন ধানের জাত নির্বাচন করব যে জমির অবস্থার উপর কিন্তু আমাদের জাত নির্বাচন করতে হবে, আবহাওয়ার অবস্থার উপর কিন্তু আমাদের জাতটা নির্বাচন করতে হবে। এই সুবর্ণ ধানের 4 উচ্চতা কম হয় কিন্তু বাতাস সহনশীল একটি ধান, সহজে হেলে পড়ে না এবং কাণ্ড কিন্তু খুবই শক্ত। সম্মানিত ভিউয়ার্স, এর জীবনকাল 120 দিন থেকে 125 দিন। দানার আকৃতি সরু ও লম্বা এবং ভাত ঝরঝরে, খেতে সুস্বাদু। সম্মানিত ভিউয়ার্স, একটি চিকন চালের আমন ধানের উচ্চ ফলনশীল হাইব্রিড ধান হলো এই সুবর্ণ 4। জানলেন এর বৈশিষ্ট্য। এই সুবর্ণ 4 কিন্তু বিএলবি পাতা মোড়ানো পোকা প্রতিরোধক একটি ধান। সম্মানিত ভিউয়ার্স, যেসব অঞ্চলে পাতা মোড়ানো পোকার অধিক পরিমাণ আক্রমণ করে, গাছের জমির ফলনের প্রায় 30 ভাগ কিন্তু এই আক্রমণের বেশি করলে কিন্তু ধান কিন্তু অধিক পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়। এর জন্য এই সুবর্ণ 4 কিন্তু পাতা মোড়ানো পোকার প্রতিরোধক একটি ধান, ব্লাস্ট রোগ প্রতিরোধক কিন্তু একটি ধান এই সুবর্ণ 4। সম্মানিত ভিউয়ার্স, আমন মৌসুমে কিন্তু ব্লাস্ট রোগ আক্রমণ করে, এই আক্রমণের হাতে কিন্তু রক্ষা করবে অটোমেটিক প্রতিরোধক একটি ধান, সেটা আসলে সুবর্ণ 4। এখন আমরা এই ধানের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম, তাহলে আমাদের এই বৈশিষ্ট্য জানলে জাতটা কিন্তু নির্বাচন করতে সুবিধা হবে আমাদের জমির জন্য। যে আমাদের জমি মাটি কেমন, ওই মাটি বা পরিবেশ অনুযায়ী কিন্তু আমাদের জাতটা নির্বাচন করতে হবে এবং ফলনটা কিন্তু কাঙ্ক্ষিত মাত্রায় আমরা পাবো। এখন আমরা জানবো ফলন কেমন। 33 শতকে 1 বিঘা জমিতে 25 থেকে 28 মণ ফলন আমরা পাবো এই সুবর্ণ 4। তবে উপযুক্ত পরিবেশ পেলে কিন্তু 30 মণ হওয়া সম্ভব। এই উপযুক্ত পরিবেশটা কি? এই উপযুক্ত পরিবেশটা আমাদের সার, কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রের মাধ্যমে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। অর্থাৎ কখন কী পরিমাণ সার প্রয়োগ করতে হবে, কী পরিমাণ ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে, কী পরিমাণ কীটনাশক স্প্রে করতে হবে, এর ওপর ভিত্তি করেই কিন্তু আমাদের উপযুক্ত পরিবেশটা সৃষ্টি হতে পারে। এখন আমরা জানব চাষাবাদ পদ্ধতি ও সার ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে একটু জানব। প্রথমে আমরা চাষাবাদ পদ্ধতি সম্পর্কে জানি। আমরা বীজতলা তৈরি করব, ওই বীজতলা থেকে 20 থেকে 25 দিনের মধ্যে কিন্তু আমরা চারা তুলে আমরা জমি প্রস্তুত করে ওখানে কিন্তু রোপণ করব। আমরা কোনোভাবেই বয়স্ক চারা রোপণ করব না, তাহলে কিন্তু উপযুক্ত পরিবেশ আমরা সৃষ্টি করব না। আমরা উপযুক্ত পরিবেশ সৃষ্টি না করতে পারলে ওই যে ফলনটা কিন্তু আমরা বৃদ্ধি করতে পারবো না। সারি থেকে সারির দূরত্ব হবে 25 থেকে 15 সেন্টিমিটার। প্রতিটি গোছায়ের সংখ্যা হবে 3টি করে। সম্মানিত ভিউয়ার্স, আমাদের এই উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার মাধ্যমে কিন্তু আমাদের যে প্রতিটা গোছায় 3টি করে চারা রোপণ করে আসতেছি, এটা কিন্তু আমাদের 20 থেকে 25টা পর্যন্ত কিন্তু নিয়ে যেতে হবে। এই 20 থেকে 25টা পাশকাঠি পর্যন্ত যদি আমরা নিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমরা উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারবো এবং উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার সাথে সাথে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মাত্রায় যে ফলনটা সেটা কিন্তু আমরা পেয়ে যাব। এখন আমরা জানবো সার প্রয়োগ পদ্ধতি বা সার ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে এখন আমরা বিস্তারিত জানবো। সম্মানিত ভিউয়ার্স, সুবর্ণ ধান 4 এর সার প্রয়োগ পদ্ধতি ও সার ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে এখন আমরা জানবো। আমরা জমি রোপণের
রোপণের আগে যে চাষাবাদ শুরু করি ওই চাষাবাদের শেষ চাষে কিন্তু আমরা 3 ধরনের সার প্রয়োগ করব। কি ধরনের সার প্রয়োগ করব শেষ চাষে? আমরা শেষ চাষে সার প্রয়োগ করব টিএসপি, এমওপি ও জিপসাম। টিএসপির পরিমাণটা হবে 33 শতকে 1 বিঘে, একটা চার্ট আমি দিচ্ছি, এই চার্টটা আপনারা লিখে নিতে পারেন বা মনে রাখতে পারেন। এই চার্টটা 33 শতকে 1 বিঘা জমিতে টিএসপি দেবো 20 কেজি, এমওপি দেব মাত্র 10 কেজি, জিপসাম দেব মাত্র 10 কেজি। এই 3টা সার 33 শতকে 1 বিঘা জমিতে সমানভাবে মিক্সারের মাধ্যমে কিন্তু চাষাবাদ শেষ চাষ, আমরা লাঙল বা মই দিয়ে যে চাষটা দেই এই শেষ চাষে আমরা কিন্তু অবশ্যই এই 3টে সার প্রয়োগ করব। কোনো ক্রমে যদি আমাদের মনে না থাকে যে সার প্রয়োগ করতে আমাদের মনে নেই, তাহলে কিন্তু বাসি দেওয়ার আগে কিন্তু এই হাইব্রিড ধানে কিন্তু এই সারগুলো অবশ্যই দিতে হবে। সম্মানিত ভিউয়ার্স, কেন দিবেন? জমিতে কিন্তু জৈব সারের একটা ঘাটতি থাকে। আমরা যে সময় এই হাইব্রিড ধানগুলো চাষ করি এই জমিতে সর্বোত্তম ব্যবহার করি, অর্থাৎ অল্প দিনের হওয়ায় কিন্তু জমিতে আমরা রবি শস্য চাষাবাদ শুরু করি। আলু, গম, ভুট্টা চাষের ক্ষেত্রে কিন্তু একই জমিতে বারবার কিন্তু চাষাবাদ শুরু হয়। এই একই জমিতে বারবার চাষাবাদের ক্ষেত্রে কিন্তু জমির উর্বরতা নষ্ট হয়। এজন্য কিন্তু আমাদের জৈব সারের বেশি মাত্রায় প্রয়োগ করতে হয়। সম্মানিত ভিউয়ার্স, আমরা মারবো চাপান সার। কখন চাপান সার প্রয়োগ করব? আমরা রোপণ শেষ করলাম, রোপণ শেষ করার পরে 1 সপ্তাহের মধ্যে আমরা একটা সিটা সার দেবো, অর্থাৎ হালকা পরিমাণ বিঘা 33 শতকে 1 বিঘা জমিতে মাত্র 10 কেজি ইউরিয়া সার প্রয়োগ করব। এই ইউরিয়া সারটা নাইট্রোজেন জমিতে হালকা মাত্রায় খাদ্য সরবরাহ করবে, বা হালকা মাত্রায় নাইট্রোজেন কিন্তু ধান সবচাইতে উত্তম এবং এই খাদ্যটা কিন্তু বেশি খেয়ে থাকে। এটা হালকা মাত্রায় জমিতে খাদ্য সরবরাহ করবে। এখন আমরা এই হাইব্রিড সুবর্ণ 4 যে সময় ধান, যে সময় রোপণের বয়স যে সময় 15 থেকে 16 দিন বা 15 থেকে 18 দিন, এই সময় কিন্তু আমরা চাপান সার প্রয়োগ করব। এই চাপান সারে কী সার প্রয়োগ করব তার একটা তালিকা আমি ডিসপ্লেতে দিব, আপনারা লিখে রাখবেন অথবা মুখস্থ করে রাখতে পারেন। আমরা এই চাপান সারে প্রয়োগ করব 33 শতকে 1 বিঘা জমিতে ইউরিয়া সার প্রয়োগ করব মাত্র 20 কেজি, ডিএপি প্রয়োগ করব 10 কেজি, থিওবিট প্রয়োগ করব 1 কেজি, জিঙ্ক প্রয়োগ করব 1.5 কেজি ও ম্যাগনেসিয়াম প্রয়োগ করব মাত্র 2 থেকে 3 কেজি। সম্মানিত ভিউয়ার্স, এই কয়টা জিনিস যদি আমরা চাপান সারে প্রয়োগ করতে পারি, তাহলে যে ওই যে 3টে গোছা দিয়ে আমরা পোনা দিয়ে আমরা রুই আসলাম, ওই পাশ কাঠি কিন্তু বেড়ে 20 থেকে 25টা হওয়া সম্ভব। কেন সম্ভব? আমাদের ইউরিয়ার সাথে জিঙ্ক প্রয়োগ করতেছি যাতে গাছটা সর্বোত্তম খাদ্য সরবরাহ করতে পারে। গাছের পরিবেশক কিন্তু খাদ্য, এই জিঙ্কটা কিন্তু প্রত্যেকটা গাছের সমানভাবে কিন্তু খাদ্য তৈরি করে দিবে। এখন আমরা প্রয়োগ করব থিওবিট চাপান সারের সাথে, তাহলে আমাদের পোনা পাশকাঠি বা বৃদ্ধি হচ্ছে, উপযুক্ত পরিবেশটা কিন্তু আমরা সৃষ্টি করতে পারতেছি। এখন তৃতীয় কিস্তিতে সার কখন প্রয়োগ করব? আমাদের জমিতে কাইস্থল আসার 1 সপ্তাহের মধ্যে কিন্তু আমরা তৃতীয় কিস্তিতে সার প্রয়োগ করব। 33 শতকে 1 বিঘা জমিতে সার প্রয়োগ করব মাত্র 10 কেজি, এমওপি সার প্রয়োগ করব 10 কেজি দিয়ে আমরা সারের কোটা শেষ করে দেব। সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা যে সময় কিন্তু ছত্রাকনাশক স্প্রে করব, কীটনাশক স্প্রে করব, ওরা একটা উপযুক্ত পরিবেশ আছে। আমাদের জমিতে বারবার আমরা জমিতে যাব, গিয়ে দেখব যে আমাদের কখন কি জমিতে কি পরিমাণ সমস্যা সৃষ্টি হচ্ছে, তাহলে কিন্তু ওই সমস্যা অনুযায়ী কিন্তু আমরা কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করব। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা সারের উপযুক্ত পরিবেশটা সৃষ্টি করার মাধ্যমে কিন্তু ফলন বৃদ্ধি করতে পারি। এটা আমি আমাদের সুবিধার্থে অতিরিক্ত বাড়িয়ে বললাম বা জানতে পারলেন। আরও কিছু তথ্য জানতে হলে আমরা কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।